আসসালামু আলাইকুম। কাহলিল জিবরানের কবিতাটার কথা মনে আছে? সেই বিখ্যাত কবিতা, তোমাদের সন্তানেরা তোমাদের নয়, তারা জীবনের সন্তান সন্ততি। জীবনের জন্যই তাদের আকুতি, তারা তোমাদের সঙ্গেই রয়েছে, তবুও তারা তোমাদের নয়। জুলাই আন্দোলনের কথা যখন চিন্তা করি তখন এই কবিতাটার কথা আমার বারবার মনে পড়ে। আমাদের সন্তানেরা, আমাদের ভাই বোনেরা, যাদের আমরা নানাভাবে কটাক্ষ করতাম, বলতাম যে তারা রাজনীতি বিমুখ, তারা পার্মের মুরগি। কিন্তু যেটা দেখা গেল যে ইতিহাসের খুবই গুরুত্বপূর্ণ মুহূর্তে তারা অসীম সাহসী হয়ে উঠলেন এবং পুরো ইতিহাসের গতি পাল্টে দিলেন। এই তরুণেরা অসীম সাহসে বুলেটের সামনে নিজেদের বুক পেতে দিলেন এবং পুরো পৃথিবীর ইতিহাসেই খুব সম্ভবত এই ধরনের আত্মত্যাগের ঘটনা খুব বেশি নেই। এটা একটা কালবৈশাখী না একটা সুনামি, পুরো শেখ হাসিনার যে মসনদ সেটা তছনছ করে দিল। এবং আমরা যেটা দেখি অল্প কয়েকদিনে 1500 থেকে 3500 মানুষ জীবন দিল এবং শেখ হাসিনা পালিয়ে গেলেন। 1 বছর হয়ে গেল, কিন্তু আমাদের কাছে তো মনে হয় এই তো গতকালের ঘটনা, এতটাই জীবন্ত। ইতিহাসের সেই মহেন্দ্রক্ষণ যেটা বলি, ইতিহাসের যে একটা ঐতিহাসিক আন্দোলন, সে আন্দোলনে নেতৃত্ব দিল কারা? কিছু তরুণ যাদেরকে আমরা চিনতাম না, কোথাও তাদের নামও আমরা শুনিনি। যদিও তারা যে একদম নীরব ছিল তা নয়, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাদেরকে আমরা প্রস্তুতি নিতে দেখেছি অনেক দিন। দেখেছি বলতে আমাদের চোখের আড়ালে, এবং ছোটোখাটো বেশ কিছু আন্দোলনেও তারা সক্রিয় ছিলেন। কিন্তু সেই তরুণেরা মুহূর্তে ইতিহাসের একটা নায়কে পরিণত হয় এবং সে নায়কদের একজন হাসনাত আবদুল্লাহ। আমরা যেটা দেখি জুলাই আন্দোলনের সময়ও তিনি খুবই সরব ছিলেন, আটক হয়েছিলেন, নির্যাতিত হয়েছিলেন। যখন ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয় এবং হলগুলো ছেড়ে দিতে বলা হয় শিক্ষার্থীদের, তখন বুলেটের সামনে বুক পেতে দিয়েছিলেন হাসনাত আবদুল্লাহ। পুলিশকে বলেছিলেন যে আমরা মৃত্যুর জন্য প্রস্তুত, আমাদের গুলি করেন। এই অসীম সাহসী তরুণ আমরা যেটা দেখি যে গত 10-11 মাসেও নানাভাবে খুবই আলোচনায়। বর্তমানে তিনি রাজনীতি করছেন, এনসিপির নেতা, এবং রাজনীতিবিদদের যেটা হয়, আলোচনা থাকবে, সমালোচনা থাকবে, প্রশংসা থাকবে, নিন্দা থাকবে। রাজনীতিতে আপনি সব প্রশংসা পাবেন এটা হয় না। কখনো আপনি সমালোচিত হবেন, কখনো প্রশংসিত হবেন, কখনো নন্দিত হবেন, কখনো হবেন নিন্দিত। কিন্তু আমরা যেটা দেখি বাংলাদেশের রাজনীতিতে এক ধরনের হাসনার ঝড় চলছে। এনসিপিতে যেসব নেতা, যে অল্প কয়েকজন নেতা খুব বেশি দৃষ্টি আকর্ষণ করেছেন বা খুব বেশি মানুষের মনোযোগ আকর্ষণ করেছেন, নিশ্চিতভাবে হাসনাত আবদুল্লাহ তাদের একজন। আরেকটা কথা বলে রাখি, এটা জাহানারা ইমামের 71 দিনগুলোতে এই কথাটা আছে। এটা খালেদ মোশাররফের একটি বক্তব্য, যিনি সেক্টর 2 এর কমান্ডার ছিলেন মুক্তিযুদ্ধের সময়, এবং আমরা যেটা জানি যে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের এক ঐতিহাসিক চরিত্র খালেদ মোশাররফ। ক্র্যাক প্লাটুনের যে গেরিলারা, তাদেরও তিনি মোটিভেট করতেন নানাভাবে। এবং আমরা জানি যে ক্র্যাক প্লাটুন ঢাকায় মুক্তিযুদ্ধের সময় অনেকগুলি বড় অভিযান পরিচালনা করেছিল এবং পুরো পাকিস্তানি শাসকদের যে ভিত সেটা নড়িয়ে দিয়েছিল। সেই ক্র্যাক প্লাটুনের গেরিলাদের উদ্দেশ্যে খালেদ মোশাররফ একটা কথা প্রায় বলতেন যে স্বাধীন দেশ কোনো জীবিত গেরিলা চায় না, তারা চায় রক্তস্নাত শহীদ। এবং আরেকটা কথা সম্ভবত এরকম যে স্বাধীন দেশে গেরিলারা নানা রকম সংকট তৈরি করে। আমরা যেটা দেখছি যে জুলাই আন্দোলনের যে বিপ্লবী তরুণীরা, এবং আমরা যেটা দেখি যে কিছু কিছু ক্ষেত্রে সমাজে তারা হয়তো এমন সব আচরণ করছেন যার সঙ্গে আমরা পরিচিত নই। আসলে তাদের মনস্তত্ত্ব বোঝাও এখন খুব কঠিন কাজ। তো যেটা বলছিলাম যে হাসনাত আবদুল্লাহ রীতিমতো একটা ঝড় তুলেছেন বাংলাদেশের রাজনীতিতে। কুমিল্লার প্রতি এক ধরনের বিরূপ মনোভাব ছিল পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সেই কুমিল্লা থেকে, কুমিল্লার সন্তান হাসনাত আবদুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এই শিক্ষার্থী, আমরা যেটা দেখি যে খুব খোলামেলা আলাপ করছেন রাজনীতিতে, এবং এটার পক্ষে বিপক্ষে নানা রকম মত উঠছে। এবং রাজনীতিতে, প্রচলিত রাজনীতির যেটা, এটা একটা মটো আসলে, যে আপনার পক্ষে মত থাকবে, বিপক্ষে মত থাকবে, এবং আপনি আলোচনায় আসবেন। আমরা হাসনাত আবদুল্লাহকে সেটাই করতে দেখছি, এবং আমার ধারণা এনসিপিতে এখন সবচেয়ে আলোচিত নেতাদের তিনি একজন। তো আমরা যেটা দেখি যে আওয়ামী লীগের ফিরে আসা নিয়ে তার একটি বক্তব্য ঘিরে বাংলাদেশের রাজনীতিতে তোলপাড় তৈরি হয়েছিল। তারপর যেটা দেখা যায়, আওয়ামী লীগ নিষিদ্ধের যে আন্দোলন, সেটাতে দৃশ্যত নেতৃত্ব দিয়েছিলেন হাসনাত আবদুল্লাহ। তিনিই কিন্তু প্রথম ডাক দেন যমুনার সামনে অবস্থানের, এবং তার ডাকে এক পর্যায়ে এনসিপি, জামাত ইসলামী আন্দোলন, হেফাজত ইসলাম সহ মধ্যপন্থী, বামপন্থী বিভিন্ন সংগঠন আমরা যেটা দেখি যমুনার সামনে জড়ো হয়, এবং এক পর্যায়ে শাহবাগে তারা একটা বড় কর্মসূচি পালন করে। এবং এক পর্যায়ে যেটা দেখা যায় যে আওয়ামী লীগের রাজনীতির উপর এক ধরনের সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়, এবং সে সময় বিএনপিও এটাকে স্বাগত জানায়। তো যেটা দেখা যাচ্ছে, বাংলাদেশের রাজনীতির গতি নির্ধারণে হাসনাত আবদুল্লাহ খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখছেন। এরপর আমরা যেটা দেখি যে
রাজনীতিতে যেটা বললাম তিনি খুবই আলোচিত চরিত্র। সর্বশেষ যে ঝড় তুলেছেন হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশের, বিশেষত বসুন্ধরা গ্রুপের, যারা বাংলাদেশের সবচেয়ে বৃহৎ শিল্প গোষ্ঠী খুব সম্ভবত, এবং তাদের বেশ কয়েকটি মিডিয়া রয়েছে, বেশ কয়েকটি পত্রিকা, দুটি পত্রিকা, টেলিভিশন চ্যানেল এবং রেডিও রয়েছে, তাদের একটা অনলাইন সংবাদ মাধ্যমও রয়েছে। তো আমরা যেটা দেখি যে সেই বসুন্ধরা গ্রুপের সাংবাদিকতা নিয়ে অত্যন্ত কঠোর সমালোচনা করেছেন হাসনাত আব্দুল্লাহ, এবং একটি প্রকাশ্য জনসভায় তিনি বসুন্ধরা গ্রুপের সাংবাদিক কিংবা বসুন্ধরা গ্রুপের মিডিয়া নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি অবশ্য পরে এটা স্পষ্ট করেছেন যে এই বক্তব্য শুধু বসুন্ধরা গ্রুপকে নিয়ে, সাংবাদিকদের বিরুদ্ধে নয়। কিন্তু আমরা যেটা দেখি যে সাংবাদিকদের একটা বড় অংশ এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে, বিশেষ করে বিএনপি জামাতপন্থী সাংবাদিকদের যে সংগঠন, তারাও এটা নিয়ে বিবৃতি দিয়েছে, যদিও আমাদের সাংবাদিক সমাজে এটা নিয়ে নানা রকম মত রয়েছে। এখন এটা কিন্তু একটা বড় প্রশ্ন যে সংবাদ মাধ্যম যদি তার যথাযথ দায়িত্ব পালন না করে, সংবাদ মাধ্যম যদি বিশেষ উদ্দেশ্যে কোনো রাজনৈতিক দল, কোনো ব্যক্তিকে টার্গেট করে, সে কোথায় যাবে? বাংলাদেশে ওই যে আপনি যত প্রেস কাউন্সিলের গল্প বলেন, যেটা বলেন, সেটা আসলে মানুষেরও তো খুব একটা যাওয়ার জায়গা নেই। মানুষকেও প্রতিকার পাওয়ার একটা জায়গা আপনাকে রাখতে হবে, যে আপনি তার বিরুদ্ধে একটা অসৎ সংবাদ দিনের পর দিন দিয়ে গেলেন, মানুষ সেখানে প্রতিকারটা পাবে কোথায়? যেমন তারেক রহমানের ছবি এমনভাবে দিয়ে রাখা হতো দিনের পর দিন, যেন তিনি একটা খুবই বাংলাদেশের সবচেয়ে নটোরিয়াস মানুষদের একজন। তারেক রহমানের মতো মানুষও তো আসলে কোনো প্রতিকার পাননি এটা নিয়ে। সুতরাং হাসনাত আব্দুল্লাহর যে বক্তব্য, সেটা নিয়ে আপনার প্রশ্ন থাকতে পারে। আপনি এটার সমালোচনা করতে পারেন, পক্ষে বিপক্ষে বলতে পারেন, কিন্তু কোনো মিডিয়া যদি অসৎ উদ্দেশ্যে কাজ করে যায় দিনের পর দিন, সেই ক্ষেত্রে মানুষের প্রতিকারেরও কিন্তু একটা জায়গা লাগবে। তো আমরা যেটা দেখছি, বাংলাদেশের মিডিয়ার একটি অংশ দিনের পর দিন এটা করে গেছে, এবং তাদের মানুষ সেক্ষেত্রে প্রতিকারও পায়নি। হাসনাত আব্দুল্লাহ প্রচলিত রাজনীতিবিদ নন, যে কারণে আমরা যেটা দেখছি যে তিনি ঝুঁকি নিচ্ছেন এবং এইভাবে মিডিয়া নিয়েও কথা বলার সাহস দেখাচ্ছেন, যেটা বাংলাদেশের মানুষ আসলে সম্ভবত আগে কখনো কোনো রাজনীতিবিদের কাছ থেকে এইভাবে দেখেনি। যে কারণে আমি বলছিলাম যে বাংলাদেশের রাজনীতিতে রীতিমতো হাসনাত ঝড় চলছে, এবং তিনি প্রচলিত রাজনীতির বাইরে গিয়ে সমাজে একটা কম্পন তৈরি করছেন। এখন দেখার বিষয় হাসনাত আব্দুল্লাহর এই যে রাজনীতি, একটা নতুন রাজনীতি এবং একটা নতুন সবকিছু ভিন্নভাবে দেখার রাজনীতি, সেটার পরিণতি কি হয় এবং শেষ পর্যন্ত তিনি কোথায় গিয়ে পৌঁছান, সেটাই এখন দেখার বিষয়।